ওয়েলকাম টু মাই ক্লাস 10 লাইফ সায়েন্স ক্লাস। ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালোই আছো। আমি আজকে যে জিনিসটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুসমূহ, সেল অর্গানেলিস, দোজ আর হেল্পস ইন সেল ডিভিশন প্রসেস। তো আমি যেভাবে মাধ্যমিকে শর্টে মনে রাখতে হয় বা যে কোষীয় অঙ্গাণুগুলোর কথা আমাদের সর্বাগ্রে বিবেচিত সেইগুলো আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে কোন কোন কোষীয় অঙ্গাণুগুলো বা সেল অর্গানেলিগুলো আমাদের সেল ডিভিশন প্রসেসে একটা ম্যাসিভ রোল প্লে করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। দেখো ওপর দিকে আছে নিউক্লিয়াস, তারপরে আছে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। এই চারটে কোষীয় অঙ্গাণু মেনলি কী করে না কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এদের মধ্যে তোমরা লক্ষ্য করবে 2 নম্বরে যেটা লেখা আছে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম কিন্তু প্রকৃতপক্ষে প্রাণী কোষের ক্ষেত্রে থাকে। আর তাই প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু বলতে গেলে বা উল্লেখ করতে গেলে আমরা সেন্ট্রোজোমকে নিয়েই বলব। এবং সেন্ট্রোজোম কী নিয়ে গঠিত না সেন্ট্রিওল নিয়ে গঠিত। Centrosomes are consisting with centrioles. Two centrioles are there which are directly play the massive role in cell division process. Actually প্রাণী কোষের ক্ষেত্রে যখন সেন্ট্রোজোম থাকছে অর্থাৎ সেন্ট্রোজোম সেক্ষেত্রে প্রাণী কোষ বিভাজনে অংশগ্রহণ করছে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোটিউবিল আছে, যে মাইক্রোটিউবিল কিন্তু উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে আমরা ভূমিকাগুলো একটু আলোচনা করি। দেখো সেল অর্গানেলি সম্বন্ধে তোমরা আগে ক্লাস 9-এ পড়ে এসেছো। কোষীয় অঙ্গাণুগুলো কীরকম হয়, কোথায় থাকে, যদি ভুলে গিয়েও থাকো তাতেও অসুবিধা নেই। আমি একটা চার্ট দেখিয়ে দিচ্ছি, যে চার্টটা অবশ্যই উদ্ভিদ কোষের। সেই উদ্ভিদ কোষের চার্টের মধ্যে দেখো লক্ষ্য করে পরিষ্কার দেখানো আছে, যেমন দেখো এখানে দেখানো আছে নিউক্লিয়াসটাকে। নিউক্লিয়াস কোষের মধ্যস্থলে বা কেন্দ্রস্থলে অবস্থান করছে এবং নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ দ্য সেল। কেন বলা হয়? তার কারণ কোষের যাবতীয় বিপাক ক্রিয়া বা বিপাকের কার্যাবলীগুলো এই নিউক্লিয়াসই কন্ডাক্ট করে বা বলতে পারি পরিচালনা করে। সেই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এবং নিউক্লিয়াস যেহেতু কোষের যাবতীয় বিপাক ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে, তাই কোষ বিভাজনের সময় বা ডিউরিং দ্য সেল ডিভিশন it also provides the necessary elements for propagating the cell division. অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সেল ডিভিশন হওয়ার জন্য যে ভেতরকার বিভিন্ন প্রোটিন সংশ্লেষ দরকার বা বিভিন্ন বিপাকীয় কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করা দরকার, সেটা এই নিউক্লিয়াসই করে চলেছে। নিউক্লিয়াস ছাড়া এর মধ্যে আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে অণুনালিকা বা মাইক্রোটিউবুলস আছে। তোমরা যদি ভালো করে দেখো দেখবে এখানে অণুনালিকাগুলো দেখানো আছে। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে অণুনালিকা যেগুলো দেখানো আছে তোমরা বুঝতেই পারছো এবং দেখতেই পাচ্ছ, এখানে অণুনালিকা সরাসরি দেখানো আছে। এখানে এই যে অণুনালিকা বা মাইক্রোটিউবুলস which are only present in case of plant cell, it directly participate in cell division process. তোমরা দেখতে পাবে পরবর্তীকালে এই ক্যারিওকাইনেসিসের সময় বা সেল ডিভিশন কোষ বিভাজনের মাইক্রোটিউবুল ফর্মেশনের মাধ্যমে তারা কি করে না সেল প্লেট গঠন করে বা কোষপাত গঠন করে। সেই সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে কী হয়, কোষগুলি বিভাজিত হয়ে যায়। অন্যদিকে মাইটোকন্ড্রিয়া, আমরা জানি যে আমাদের কোনো কার্য করতে গেলে শক্তি লাগে। তাহলে একটা কোষের নিউক্লিয়াসকে বিভাজিত হতে গেলে বা সাইটোপ্লাজমকে বিভাজিত হতে গেলেও শক্তির প্রয়োজন হয়। এই শক্তি কে প্রদান করে না মাইটোকন্ড্রিয়া প্রদান করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি প্রদান করা। অনেক মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে প্রয়োজনীয় শক্তি প্রদান করে, যার সাহায্যে কোষ এই মাতৃ বা জনিত্রী কোষ থেকে বা প্যারেন্টাল সেল থেকে নতুন ডটার সেল বা অপত্য কোষ উৎপন্ন করার সামর্থ্য পায়। এছাড়া আছে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এখানে দেখানো নেই। রাইবোজোম মেনলি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। আমরা জানি RER বা রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়েও রাইবোজোম দেখা যায়। এই রাইবোজোমের মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এবং প্রোটিন সংশ্লেষের মাধ্যমে নতুন কোষে জেনেটিক বার্তা প্রেরণ করা। অর্থাৎ এক্ষেত্রে RNA বা রাইবোজোমাল RNA একান্তভাবে সাহায্য করে চলেছে।
আমরা আবার ফিরে আসি এই যে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলগুলোর কথা আমি বলছিলাম, সেই সেল অর্গানেলগুলো তাহলে কীভাবে সাহায্য করে আমরা একটু লিখে নিই। তাহলে প্রথমেই আমরা লিখে নেব যে নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসের মধ্যে আমরা সকলেই জানি যে ক্রোমোজোম থাকে, এবং ক্রোমোজোম হচ্ছে কি না জেনেটিক মেটেরিয়াল অফ দ্য সেল। সুতরাং আমরা বলতে পারি এই কথাটা যে একটা ক্রোমোজোমের মধ্যে বা এই যে নিউক্লিয়াসটার মধ্যেই তো ক্রোমোজোম থাকছে। সুতরাং এই ক্রোমোজোম যখন পার্টিসিপেট করছে বা সেগ্রিগেট করছে, আলটিমেট নিউক্লিয়াস সেগ্রিগেট হলে তবেই কিন্তু ক্রোমোজোমও সেগ্রিগেট হবে, এবং ক্রোমোজোমের মধ্যে যে উপাদান আছে অর্থাৎ ডিএনএ, সেই ডিএনএও কিন্তু রেপ্লিকেট করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিএনএ দ্বিতন্ত্রীকরণ বা ডুপ্লিকেশন অফ দ্য ডিএনএ অর রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ only forwarded when the nuclei will divide। তার মানে ক্যারিওকাইনেসিসের সময় যখন নিউক্লিয়াস ডিভাইড করবে তার মধ্যেই আছে ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমেরও ডুপ্লিকেশন হবে, আর ক্রোমোজোমের ডুপ্লিকেশন হওয়া মানে কি ডিএনএরও ডুপ্লিকেশন হওয়া। তাহলে when the DNA duplicates it resume that ultimate nucleus also divide through the cellular division through the cellular process। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে ক্যারিওকাইনেসিস যে চারটে দশা, এর মাধ্যমে একটি কোষের নিউক্লিয়াস সম্পূর্ণভাবে দ্বিবিভক্ত হয় এবং সমস্তভাবে সেগ্রিগেট করে যায়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো সবই হচ্ছে ক্যারিওকাইনেসিসের ভাগ। এবং আমরা দেখবো একটু পরেই পড়ব যে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে কি করে দুটি নতুন অপত্য নিউক্লিয়াস সমন্বিত কোষ উৎপন্ন হয়। দ্য নিউ সেলস উইল বি জেনারেটেড উইথ সেপারেটেড নিউক্লিয়াই ইন দিস সেল ডিভিশন প্রসেস। যাই হোক, নিউক্লিয়াস তো আমরা বললাম যে নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিসে সাহায্য করছে এবং ক্রোমোজোমের বিভাজনও সাহায্য করছে, তার ফলে জেনেটিক মেটেরিয়াল ডুপ্লিকেট হচ্ছে অর্থাৎ ডিএনএ। এরপরে চলে আসি সেন্ট্রোজোম। আমরা জানি সেন্ট্রোজোম বা মাইক্রোটিউবুলের ক্ষেত্রে কী দেখা যায়। নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে একেবারে মাঝখানে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয় পর্দা আছে, এবং সেই নিউক্লিয় পর্দা কী করছে না নিউক্লিয়াসকে ঢেকে রেখেছে। আর এর মধ্যে আছে হচ্ছে নিউক্লিয় জালিকা, যার মধ্যে ক্রোমোজোমটা আছে এবং নিউক্লিওলাসটা আছে। বেসিক্যালি কী করছে না বিপাক ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ইট রেগুলেটস মেটাবলিজম। বিপাক ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। সেন্ট্রোজোমের চিত্রটা আমরা জানি কীরকম দেখতে হয় না দুটি সেন্ট্রিওল ডুগডুগির মতো দেখতে দুটো অংশ, এই দুটো অংশ কিন্তু ভেতর দিকে থাকে। পরে অ্যানাফেজ দশায় দেখা যায় পোলারাইজড হচ্ছে, এবং ক্রোমোজোমগুলো যখন পোলারাইজড হচ্ছে তখন সেটা দুটো মেরুর দিকে গমন করছে। আমরা দেখতে পাবো এই যে সেন্ট্রিওল, অর্থাৎ সেন্ট্রিওল মানে সেন্ট্রোজোমের মধ্যে আছে। সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওলের যে অংশটা থাকে তাকেই তো আমরা তার প্রত্যেকটাকে বলি সেন্ট্রিওল। তো এই দুটি সেন্ট্রিওলকে একত্রে কি বলে ডিপ্লোজোম বলা হয়। লিখে রাখতে পারো ডিপ্লোজোম কি, ডিপ্লো DIPLOSOME। ডিপ্লোজোম হচ্ছে সেন্ট্রোজোমের অভ্যন্তরস্থ যে দুটি সেন্ট্রিওল তাকে একত্রে বলা হয় ডিপ্লোজোম। এইবার দেখো এই যে সেন্ট্রিওল কি করে না ডিভাইড করে, এবং ডিভাইড করার ফলে কি হয় দুটি সেন্ট্রিওল কোষের দুই মেরুবর্তী হয়, এবং কোষের দুই মেরুবর্তী হয়ে পরবর্তীকালে স্পিন্ডেল ফর্মেশন বা বেম তন্তু গঠনে সাহায্য করে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম তন্তু গঠন বা স্পিন্ডেল ফর্মেশন এটা কিন্তু একান্তভাবে কোষ বিভাজনের একটা অপরিহার্য স্টেপ। সুতরাং আমরা বলতেই পারি যে সেন্ট্রোজোম কী করে না বেম তন্তু গঠন করে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম বেম তন্তু গঠন করলেও উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তে কী আছে না মাইক্রোটিউবুল বা অণুনালিকা আছে, যেটি বিভিন্ন প্রোটিন দিয়েই তৈরি হয় মেনলি। সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল দুটো নিউক্লিয়াসের দুটো বিপরীত মেরুতে অবস্থান করলে কি হয় সহজেই বেম তন্তু গঠিত হতে পারে, আর উল্টো দিকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুল বা অণুনালিকাগুলি কী করে না এই স্পিন্ডেল ফর্মেশনে অংশগ্রহণ করে বা বেম তন্তু গঠনে অংশগ্রহণ করে। এবার চলে আসে রাইবোজোম। আমি একটু আগে পড়াবার প্রসঙ্গেই বলছিলাম যে রাইবোজোম হচ্ছে এমন একটা অংশ যার মাধ্যমে কী হয় না প্রোটিন সংশ্লেষ হয়। কোষ তার যাবতীয় যে প্রোটিন অর্থাৎ necessary proteins are generated are originated from this ribosome are produced by this ribosome।
কারণ রাইবোজোমকে আমরা জানি বলা হয় কি না প্রোটিন কারখানা, প্রোটিনের কারখানা, বিকজ ইট প্রডিউস নেসেসারি প্রোটিনস ফর দ্য গ্রোয়িং সেল। অর্থাৎ কোষ বিভাজনের সময় কি হয় না এই যে প্রোটিনের দরকার পড়ছে, নির্দিষ্ট প্রোটিনগুলো দরকার পড়ছে, ধরো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তোমরা পড়বে পরবর্তীকালে, এইগুলো চেক পয়েন্ট রেগুলেট করছে বা সেল ডিভিশনটাকে রেগুলেট করছে। এই প্রয়োজনীয় প্রোটিনগুলোকে উৎপন্ন করতে রাইবোজোমের যথেষ্ট ভূমিকা আছে, অগ্রগণ্য ভূমিকা আছে। এছাড়া হচ্ছে মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম যেমন আমরা বললাম যে প্রোটিন সংশ্লেষের সাথে যুক্ত, মনে রাখবে এটা কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর উল্টো দিকে আমি দেখব মাইটোকন্ড্রিয়া কি করে না শক্তি উৎপন্ন করে। অর্থাৎ আমরা জানি পাওয়ার হাউস অফ সেল বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বলা হয় পাওয়ার হাউস অফ সেল, কারণ প্রয়োজনীয় এটিপি সিনথেসিসের সাহায্যে এটিপি সংশ্লেষ করা হচ্ছে এর মুখ্য কাজ। এরপর আমি যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে কোষ বিভাজনের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ সেল ডিভিশন। মাধ্যমিকে এই দুটো প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায়, বিশেষ করে এখান থেকে যেটা দেয় সেটা হচ্ছে যে কোনো দুটো কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের ভূমিকা, হয়তো স্পেসিফাই করে দিতে পারে মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াস, এরকমভাবে স্পেসিফাই করতে পারে, বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুল বা প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের মুখ্য ভূমিকা উল্লেখ করো কোষ বিভাজনের ক্ষেত্রে, এইভাবে কোয়েশ্চেন করতে পারে। কোষ বিভাজনের তাৎপর্য দেখো, একটা মাদার সেল থেকে বা একটা প্যারেন্টাল সেল থেকে যে নতুন সেল প্রডিউস করছে, সেই সেল প্রডিউস করার সাথে সাথে কিন্তু কোষের সংখ্যাই যে শুধু বাড়ছে তা নয়। ইট নট অনলি ইনক্রিজড ইন দেয়ার নিউমেরিক্যাল অ্যাসপেক্ট, ইট অলসো ইনক্রিজড ইন ভলিউমেট্রিক অ্যাসপেক্ট। আয়তনের দিক থেকেও বাড়ছে এবং ওজনের দিক থেকেও বাড়ছে, নেট ড্রাই ওয়েট বাড়ছে সেলের, সেটা প্লান্টের ক্ষেত্রেই বলো আর অ্যানিমালের ক্ষেত্রেই বলো। সুতরাং এই যে কোষ বিভাজন হচ্ছে, তাহলে কোষ বিভাজন মেনলি বৃদ্ধিতে সাহায্য করছে। আমি তাহলে বলতেই পারি যে তাৎপর্য মানে কি, কেন প্রয়োজন, হোয়াট আর দ্য নেসেসিটিজ অফ সেল ডিভিশন, বা আমরা বলতে পারি সিগনিফিকেন্স অফ সেল ডিভিশন, এটাকে আমরা বলতে পারি সিগনিফিকেন্স, যেটা এবছরের মাধ্যমিকেও এসছে। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে প্রথমেই তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি, কারণ জীবদের বৃদ্ধি ঘটাবার জন্য কোষ বিভাজন একান্ত দরকার। একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 8, 16 এরকমভাবে যদি কোষ বিভাজন যদি জ্যামিতিক এবং গাণিতিক হারে যদি না বাড়ে, তাহলে কিন্তু আমাদের শরীরের বৃদ্ধি কিন্তু কখনোই সম্ভব নয়। সুতরাং বৃদ্ধি বা গ্রোথ এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ কোষ বিভাজনের দরকার বা এর নেসেসিটি, তার কারণ হচ্ছে গ্রোথ, প্রপার গ্রোথটা হওয়া দরকার। এছাড়া আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে ক্ষয়পূরণ। ধরো তুমি খেলতে গেছো, তোমার একটা জায়গা কেটে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে, 3-4 দিন বাদে সেই জায়গাটা দেখলে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, বা 1 সপ্তাহ পরে দেখলে মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং ক্ষয়পূরণ বা উন্ড হিলিং, এই ব্যাপারটাও কিন্তু আমাদের সেলেরই কাজ। সেল র্যান্ডাম ডিভাইড করছে বলেই কিন্তু এই হিলিং প্রসেসটা কিন্তু কন্টিনিউয়েশন থাকছে। এছাড়া আমরা বলতে পারি আমাদের মুখ্য যে ভূমিকা কোষ বিভাজনের, যেমন সার্বিক বৃদ্ধি মানে সোম্যাটিক সেলের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ কোষের সাধারণ কোষের বৃদ্ধি হচ্ছে, ঠিক তেমনিভাবে প্রজননের জন্য বা ফর রিপ্রোডাক্টিভ পারপাস উই নিড টু গোনাডাল ম্যাচিউরিটি, অর্থাৎ জনন অঙ্গের বৃদ্ধি দরকার। আর জনন অঙ্গের বৃদ্ধির জন্যই কিন্তু প্রজননের জন্যই কিন্তু জনন অঙ্গের বৃদ্ধি ঘটছে, আর কোষ বিভাজন ঘটছে বলেই কিন্তু জনন অঙ্গের বৃদ্ধিও ঘটছে। ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় হয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় হয়, বা ধরো এই প্রজননের জন্য রিপ্রোডাক্টিভ পারপাসের জন্যই কিন্তু আমরা বলতে পারি কি হচ্ছে না একটা জীব থেকে আর একটা জীবের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অস্তিত্ব বজায় থাকছে। সুতরাং দেখো, কোষ বিভাজন এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো একটা জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটার অগ্রণী ভূমিকা আছে। সুতরাং আমরা দেখতে পেলাম বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন, এইগুলোর জন্যই কিন্তু কোষ বিভাজন আমাদের একান্তভাবে প্রয়োজনীয়, সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রেই হোক বা প্রাণী কোষের ক্ষেত্রেই হোক।